দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টকশো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমি পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একেবারে পাশেই আছেন ফাহিম ফারুকী, আহ্বায়ক মঞ্চ 24, এবং ফাহিম ফারুকীর পাশে আছেন ডাক্তার রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক ও ইউথ লিডার। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি শুরুতে ফাহিম ফারুকীকে দিয়ে শুরু করতে চাই। ফাহিম ফারুকী, ভারতের হাই কমিশনারকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মঞ্চ 24 এবং জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী লীগ, এমন একটি কথা আপনারা বলেছেন, এবং আপনারা বলেছেন যে জিএম কাদের আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার জন্য উনি বলেছেন, এবং যার জন্য আপনারা জিএম কাদেরকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। একই সাথে আওয়ামী লীগ 23 তারিখে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেই প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য তারা বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করছেন, এ ধরনের একটি কথাও আপনারা তুলে ধরেছেন। তো এ ব্যাপারে আসলে আপনাদের আর বাকি বক্তব্যটা আসলে কি? দেখেন, 16 বছরের আওয়ামী এই ফেসিজম যে সকল মাধ্যমে হয়েছে তাদের অন্যতম ছিল বিভিন্ন ধরনের পলিটিক্যাল গ্রুপের সাপোর্ট। আমরা মনে করি আওয়ামী লীগের এই 16 বছরের শাসনে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির পৃষ্ঠপোষকতার মাধ্যমে আওয়ামী লীগ 2টা নির্বাচন করেছে। জুলাইয়ের সময় আমরা লক্ষ্য করেছি 14 দল সহ আওয়ামী লীগের সহযোগীরা গণভবনে গিয়ে জুলাইয়ের আন্দোলনকারীদের উপর গুলি করার পরামর্শ দিয়েছে, যেখানে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের জুলাই আন্দোলনে গণহত্যার সমর্থন দিয়েছে। শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে একটা বাক্যও বলে নাই তারা কোনোভাবেই জুলাই পরবর্তী বাংলাদেশে বিচারের আগে রাজনীতি করতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, এই জাতীয় পার্টি হচ্ছে সেই জাতীয় পার্টি যেই জাতীয় পার্টির জেএম কাদের ভারত থেকে এসে বলেছেন তাদের ইন্টারনাল কি কথা হয়েছে সেটা নাকি বলা যাবে না। তো একটি দেশের রাজনৈতিক দল যদি ভিন্ন দেশের পরামর্শে তার রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ করে, তাহলে সেই দেশ তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং আমরা মনে করি তারেক রহমানের সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে জাতীয় পার্টি জড়িত। এবং আপনি অবাক হবেন যে জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করা উচিত। তারা বলেছে আওয়ামী লীগ নেতাদের নাকি নির্যাতন করা হচ্ছে, অথচ আপনি জানেন হাসিনা, কামাল সহ যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের কারো এখন পর্যন্ত রায় কার্যকর করা হয় নাই। সেজন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি রায় কার্যকর করার কথা আপনি বলছেন, কিন্তু হাসিনার মানে পতিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশে নেই এখনো, তার রায় কার্যকর কিভাবে হবে? রায় কার্যকর করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা অবশ্যই হাসিনাকে ফেরত চাই। তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে ভারতের সাথে কথা বলে হাসিনাকে ফেরত নিয়ে আসবো, এবং আমরা মনে করি এই সরকার থাকাকালীন এই রায় কার্যকর হবে। সেজন্য আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করছি। ভারতের সাথে কি বন্দি বিনিময় চুক্তি বাংলাদেশে রয়েছে? ভারতের সাথে অবশ্যই বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। তারা পারছে না কেন এখন? না, এখন বিষয়টা হচ্ছে আপনাকে ভারত কি? ভারত হচ্ছে একটা আধিপত্যবাদী গোষ্ঠী যারা মনে করে এদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল তাদের পৃষ্ঠপোষক না। সেজন্য এই সরকারকে যেন সহযোগিতা না করা হয়, এই সরকার যেন জনবিচ্ছিন্ন হয়ে যায়, সেজন্য এই সরকার কোনোভাবে যেন ভালো কিছু করতে না পারে। হাসিনাকে ফিরিয়ে এনে যদি ফাঁসি দিয়ে দেয় তাহলে জনগণের সরকারকে সমর্থন দিবে, এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত এই কাজ করছে। এবং ভারত এখনও একমাত্র আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে খুনিদেরকে আশ্রয় দিয়েছে। আপনি অবাক হবেন, আপনি বলছেন ত্রিবেদীকে কেন প্রত্যাহারের কথা বলছে। এই ত্রিবেদী সে বলল যে এই বাংলাদেশের জনগণ যেন তাদের সাথে মিলে যায়, এবং সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করে বক্তব্য দিল। এরপরেও আমরা এই সরকার থেকে এখনো কোনো বিবৃতি পাই নাই। এটা আমাদের সবচেয়ে বড় শঙ্কার জায়গা। যে সরকারকে ভারত সহযোগিতা করে না, যেই সরকারকে ভারত নিজেরাই পছন্দ করে না, সেই সরকারের ভিতর এমন কোন কুশীলব লুকিয়ে আছে যারা এই বিবৃতির বিপরীতে, এই ত্রিবেদীর বক্তব্যের বিপরীতে একটা বক্তব্য দিতে পারে নাই। তবে আমরা একটা বিষয় বলি, জহির ভাই যেটা বললেন যে যেই ভারত সার্ককে সুসংগঠিত করার পক্ষে না, যেই ভারত সার্কের ঐক্য পছন্দ করে না, সেই ভারতের সাথে আমাদের একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা মনে করি 1 নম্বর জাতীয় পার্টি ভারতীয় এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, এবং এই সরকারের উৎখাতের চেষ্টায় জাতীয় পার্টি জড়িত। সেজন্য জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না বিচারের আগ পর্যন্ত। এবং দ্বিতীয়ত, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে হুমকি দিয়ে ত্রিবেদী কথা বলেছেন, সুতরাং ত্রিবেদীকে রেখে আমার মনে হয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কোনো সুযোগ নাই। আরেকটি ব্যাপার যে দেখেন,
তারা কোন সময় বক্তব্য দিচ্ছে, তারা বক্তব্য দেওয়ার পরই আমরা দেখতে পেলাম গতকাল ইসকন শাহবাগে জয় শ্রীরাম মিছিল করেছে এবং সেখানে এই চৈতালি চক্রবর্তী, যিনি আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে বলেছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, যিনি আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে বলেছে যে জুলাইয়ের পক্ষে যারা কথা বলে এদের প্রত্যেককে গণধোলাই দিতে হবে, যে তারেক রহমান জুলাইয়ের পরিকল্পনা করলেন, যিনি বললেন যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনাকে তাড়িয়েছি, সেই তাকেই পরোক্ষভাবে সে ধুলাই দেওয়ার কথা বলছে। সে কালকে বলেছে বাংলাদেশের ভিতর হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করবে এবং এটার জন্য যদি সে সরকারের কাছে আবেদন রাখতো আমরা এটাকে নেগেটিভ নিতাম না, কিন্তু সে বলেছে আমি শুভেন্দ্রর কাছে এটার ব্যাপারে অনুরোধ করি, শুভেন্দ্র সহযোগিতা চাই। বাংলাদেশের থেকে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না এই নাগরিক প্রকাশ্যে ঘুরছে, প্রকাশ্যে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং এখনো তাকে গ্রেফতার করা হয় নাই। সেই জায়গা থেকে এই পুরো চক্র ভারতীয় চক্র, এবং যতক্ষণ পর্যন্ত না জাতীয় পার্টি, চৈতালি চক্রবর্তী, আওয়ামী লীগের বিচার এবং ত্রিবেদীকে প্রত্যাহার করা হবে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সেজন্য এদের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং এটা যদি এই সরকার নিতে পারে, আমি মনে করি 23শে জুনের যে হুমকি বলা হচ্ছে যে আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে, যেই দল জুলাইয়ের পরে ব্যানার ধরার লোক খুঁজে পায় না, যেই দল জনবিচ্ছিন্ন হয়ে জনগণের থেকে সম্পূর্ণ পৃথক, সেই দল কি করবে না করবে সেটা 23 তারিখে দেখা যাবে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কোনো পরিকল্পনার মাধ্যমে যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করানো হয়, সেজন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে। সেই জায়গা থেকে আমরা ত্রিবেদীকে প্রত্যাহার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছি। জি, ডক্টর রাকিব, ভারতীয় যারা চাকরি করছেন এদেশে তাদেরকে ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারতের সাথে যেসব বাণিজ্য চুক্তি রয়েছে সেগুলো বাতিল করা এবং ভারতের আগ্রাসন বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ভারতীয় হাই কমিশন অভিমুখে একটি বিশাল মিছিল হয়েছিল গতকাল, যেটা জাগপা এলডিপি ইনকিলাব মঞ্চ সহ আরও কিছু রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বাংলাদেশ আজাদ পার্টির ব্যানারে তারা এই মানে আলোর মিছিল বলে তারা এই মিছিলটা করেছিল। তো ভারত বাংলাদেশের যে বৈরী সম্পর্ক আসলে 2024-এর 25 আগস্টের পর তৈরি হয়েছে এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য এবং ফাহিম ফারুকি যেটি বলেছেন ত্রিবেদীর কথা, ভারতীয় হাই কমিশনারের কথা, তার কিছু বক্তব্য, তো সাম্প্রতিক এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দেশ অনেকটা আসলে ফুঁসে উঠেছে বলা যায়। তো এর আসলে সমাধানটা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, বেগম খালেদা জিয়া যখন 2001 থেকে 5 সালে প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি চায়না সফর যখন যাচ্ছিলেন, তার আগেই বাংলাদেশে একটা, ঠিক আগ মুহূর্তেই বাংলাদেশে একটা সিরিজ গ্রেনেড হামলা, বোমা হামলা হয়েছিল। এই মুহূর্তে জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামীকাল শুরুতে তিনি মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ার পরবর্তী তিনি চীনে যাচ্ছেন এবং উনি প্রথম বিদেশ সফরটি কোথায় করবেন, চীন নাকি ভারত, ভারত নাকি চীন, এরকম একটা প্রশ্ন দীর্ঘদিন থেকে আমাদের কূটনীতিক মহলে, রাজনৈতিক অঙ্গনে ছিল। তো এটার একটা খুব ডিপ্লোম্যাসিক, খুব টেকনিক্যাল একটা পার্ট হিসেবে উনি তৃতীয় একটি দেশকে বেছে নিলেন, মালয়েশিয়াকে, এবং পরবর্তী সময় চীন, এবং নিশ্চয়ই উনি আসার পরে হয়তো 1-1.5 মাস পর হয়তো ইন্ডিয়া সফর হতে পারে। এখন উনি যখন আবার চীন সফরে যাচ্ছেন, তখন একটি গোষ্ঠী আবার অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি জানি না এই গোষ্ঠীর সাথে কারা জড়িত, কিন্তু দেখুন, আপনি দেখুন, এই মুহূর্তে একটি গ্রুপ বলছে যে এই বাংলায় মূর্তি পূজার ঠিকানা এই বাংলায় হবে না। আবার একটি গ্রুপ আজাদ পার্টি বললেন, আপনি আজাদ পার্টির ব্যানারে কালকে ইন্ডিয়ান হাই কমিশনার ঘেরা হচ্ছে। তা আমি দুটোকেই না খুব সন্দেহ চোখে দেখি, দুটোকে আমি সন্দেহ চোখে দেখি। পাশাপাশি ফারুকি যেটা বলছিলেন যে হঠাৎ করে কোন চৈতালি চক্রবর্তীর কোথা থেকে আবির্ভূত হলো, যিনি আসলে ধরেন সরকার বিরোধী না, উনি আসলে সরকার বিরোধী বলছেন, উনি আসলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছেন বলা হচ্ছে। উনি আসলে আওয়ামী লীগেরই আসলে, সেটা পরে আলাপ, কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে কি রাষ্ট্রবিরোধী। আমাদের আগে এটা ক্লিয়ার হতে হবে যে সরকার বিরোধী এক জিনিস, রাষ্ট্রবিরোধী আরেক জিনিস। সরকার বিরোধী হিসেবে সরকার আপনি সমালোচনা করতে পারেন, বিরোধী দল, প্রত্যেকটা বিরোধী দল সরকার বিরোধী থাকবে, কিন্তু রাষ্ট্রবিরোধী হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে অস্বীকার করা, রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা এবং রাষ্ট্রের সিকিউরিটি যেন মানে হ্যাম্পার হয়, এটার জন্য কাজ করা। তো তার এই আচরণগুলো ডেফিনেটলি এটার সাথে জড়িত। এখন আমি আসলে প্রত্যেকটা জিনিসকেই সন্দেহ চোখে দেখি, প্রত্যেকটি ঘটনার সাথে সন্দেহ চোখে দেখি, এবং এই মুহূর্তে আসলে সবার একটা পরিকল্পনা যে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে যেন চীন সফরটা যেন কোনোভাবে সফল না হয়। এখন চীন সফর যদি সফল না হয়, তাহলে এর পিছনে কারাগার থাকতে পারে, পতিত ফেসিবাদ থাকতে পারে, কিংবা যাদের চীন সফরটা সফল হলে যাদের গাত্র দেওয়া হবে বা যারা এখানে নিজেদেরকে আরো বেশি লুজার মনে করবে, তারাই হবে। তো এই ক্ষেত্রে আসলে ধরেন এটা তো আসলে আওয়াজ দিয়ে, মাইক দিয়ে, আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে শুধু ডিপ্লোমেসি হয় না, ডিপ্লোমেটিক উইংয়ে আগাতে হয়।
তাই মনে করি যে সরকার এই বিষয়ে যারা জড়িত আছে বা যাদের ইন্ধন রয়েছে, সরকারের আমরা যে আমাদের নিরাপত্তার জন্য সরকারের যেটা সেটাকে বলে জননিরাপত্তা, কিন্তু সরকারের নিজস্ব কিছু ইন্টারনাল সিকিউরিটি আছে, ডিজিএফআই, এনএসআই, ডিজি, এসবি, অনেক উইংস আছে, এগুলো দিয়ে সরকার আসলে তার রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটিকে মেনটেন করে। তো নিশ্চয়ই সরকার এটার জন্য সরকার করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ধরেন ত্রিবেদীর বিষয়টা যেটা আসলো সেটা হচ্ছে শুরুতেই ধরেন উনি যে বক্তব্যটা দিয়ে সেটা নিয়ে কিন্তু আমাদের সরকারের মহল থেকে অনেকভাবে প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছিল, কিন্তু উনি যেহেতু এখনো ক্রেডেনশিয়াল নেয়নি, তিনি বাংলাদেশকে তাদের সাথে ইন্ডিয়ার সাথে একত্রিত করার একটি হ্যাঁ বলছে, উনি একত্রিত কথা বলছে, ক্রিকেট খেলার একত্রিত কথা বলছে, 160 কোটি মানুষ একসাথে হলে পৃথিবীতে নতুন শক্তি আবির্ভূত হবে, নতুন গণতান্ত্রিক শক্তি হবে, অনেক হাবিজাবি অনেক কথাবার্তা বলছে। তো এখন উনি যেহেতু কোনো ক্রেডেনশিয়াল নেয়, প্রেসিডেন্সিয়াল কিছু নর্মস আছে যে এখন উনি অফিসিয়ালি এখন দায়িত্ব বহন করেন নাই। এটার একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন ডক্টর জাহিদুর রহমান যখন ফেরত আসলেন প্রতিবাদ জানিয়ে, তখন কিন্তু হাইকমিশনারকে তলব করার কারণ কিন্তু ভারপ্রাপ্ত হাইকমিশনার মানে সহকারী হাইকমিশনারকে তলব করেছে, কারণ উনি তো এখন অফিসিয়ালি দায়িত্বটা গ্রহণ করেন, প্রেসিডেন্ট থেকে নেয়নি। তো এটা আসলে কূটনীতিক চ্যানেলে সর্বোচ্চ চাপ সরকার বহাল রেখেছে। সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, একটা সরকার সবকিছুই করবে, সবকিছু করতেছে দৃশ্যমানভাবে, কিন্তু সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা কিংবা চীন সফরকে ব্যর্থ দেখানোর চেষ্টা কিংবা তারেক রহমানের এই যে সফরগুলো কেন্দ্রিক করে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে পায়তারা, সে পায়তারা আসলে অনেক পক্ষ থেকে হচ্ছে। আমি মনে করি যে সরকার প্রত্যেকটি জিনিসগুলোকে অ্যাড্রেস করবে এবং যারা রাইট আইডেন্টিফাই করে সরকার এর যথাযথ ব্যবস্থাটা নেবে। আচ্ছা ফাহিম ফারুকী, আপনি চৈতালির কথা বলছিলেন, তো আমি সেই এখানে এসে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে হিন্দু সম্প্রদায় তো রামের অবমাননা এবং মন্দির ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি মিছিল হয়েছে এবং আজও মিছিল হয়েছে প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত। তো যেখানে আসলে আপনারাই বলছিলেন যে একজন অ্যাডভোকেট তিনি বলছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে বাইরের দেশের সহায়তা নিয়ে আলাদা প্রদেশ করা হবে এবং হ্যাঁ এটা ফারুকী অ্যাড্রেস করেছে দেখে আমি বলছি যে আলাদা প্রদেশ করতে তারা বাধ্য হবেন, কথাটি তারা এইভাবে বলেছেন। তো এসব বক্তব্যের পেছনে আসলে বড় ধরনের ষড়যন্ত্র আছে কিনা, মানে কি মনে হয় আপনার কাছে যে হিন্দু মুসলিম সম্পর্ক কি আসলে বাংলাদেশে এতটা খারাপ কখনো ছিল বা এখনো আছে? জি, আমি সে প্রশ্নে আসছি। দেখেন এটা কেন হচ্ছে, এটা আমি ভাইয়ের সাথে একমত যে তারেক রহমানের চীন সফর এবং এই সরকার যে সফলতার সাথে অগ্রসর হচ্ছে, এটাকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের পরিকল্পনার অংশ, এটা দিল্লির পরিকল্পনার অংশ। এখন একটা জায়গায় ভাই মিস্টেক করেছেন, তিনি বললেন আজাদ পার্টি ওই গোষ্ঠী তারাও কি উস্কে দিচ্ছে কিনা। দেখেন এই আজাদ পার্টি কেন আসছে, এই আজাদ পার্টি তখনই আসছে যখন তারা দেখতে পায় যে এনসিপির নেতারা জুলাইকে বিক্রি করে জুলাই ভুগি হয়ে তারা ক্ষমতার লোভে এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। যেখানে হান্নান মাসুদ একটা গেঞ্জি পরার টাকা ছিল না, তার এখন লক্ষ লক্ষ টাকার মালিক। তো তাদের কাছে জুলাইকে দিয়ে আমরা জুলাইকে নিরাপদ করতে পারি না, তাদের কাছে জুলাইকে বন্ধক দিয়ে বাংলাদেশ জুলাইয়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জায়গা থেকে আজাদ পার্টি মনে করেছে যে দিল্লির আধিপত্যবাদ এবং জুলাই এই দুইটা বিষয়কে অ্যাড্রেস করে যদি আমরা নতুন বাংলাদেশের রাজনীতি শুরু করতে পারি, তাহলে আমরা মনে হয় জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে গ্রহণযোগ্য হব। এবং তারা প্রথম যে কাজটা করেছে, ত্রিবেদী বলেন ভারতীয় বলেন, মানে যেটা সরকার বিরোধী যে ষড়যন্ত্র, এটা মোকাবেলায় তারা প্রথমেই মশাল মিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনার এখানে গেল এবং তারা শান্তিপূর্ণভাবে সেখানে স্পষ্ট বার্তা দিল যে কি ত্রিবেদীকে প্রত্যাহার করতে হবে এবং হাসিনা সহ অন্যান্য যারা সেখানে আছেন তাদেরকে ফেরত দিতে হবে। সুতরাং ভাইয়ের একটা বক্তব্যের সাথে সম্পূর্ণ আমি দ্বিমত যে তিনি আজাদ পার্টিকে একটা গোষ্ঠী উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন যে আজাদ পার্টির মতো অন্যান্য গোষ্ঠীগুলো কোনোভাবে এই সরকারকে উস্কে দিচ্ছে কিনা, অথবা এই ধরনের চীন সফরের ক্ষেত্রে তারা আমাকে একটু সময় দিবেন, আমি বলি একটু তারা এটাকে আমরা মনে করি যে অবশ্যই আজাদ পার্টি সহ জুলাইয়ের শক্তিগুলো যে নতুন সংগঠন করে তারা অবশ্যই সরকারের সহযোগী এবং তারা কোনোভাবেই চীন সফরকে ব্যাঘাত ঘটাতে চান না, বরং তারা চান চীন, পাকিস্তান সহ ভারত ছাড়া অন্য যে সকল রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে চায় তাদের মাধ্যমে এদেশের বাণিজ্যিক চুক্তিগুলো শক্তিশালী হবে এবং এই সরকার ভালোভাবে রান করবে, এটা তাদের উদ্দেশ্য 1 নাম্বার। দ্বিতীয় যে ব্যাপারটা যে আপনি বলেন এই চৈতালি কেন হঠাৎ করে সামনে আসলো, এই চৈতালি সামনে আসার পেছনে আপনাকে মানে ওই শুভেন্দ্র যে বলেছিল সেই বক্তব্যটা মনে রাখতে হবে এবং হাই কমিশনের বক্তব্য মনে রাখতে হবে। তারপর আপনার দেখতে হবে যে বিভিন্ন জায়গায় মিটিং হয়ে আওয়ামী লীগ একত্রিত হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ যেহেতু নিজ ব্যানার একত্রিত হতে পারবে না, সেজন্য তারা সংখ্যালঘুর ব্যানার, নারীর ব্যানার, হুজুরদের ব্যানারে যে কোনো ব্যানার, এই ব্যানারগুলো ইউজ করে তারা চাইবে তারা ময়দানে আসুক এবং এই ময়দানে আসার ক্ষেত্রে তাদের যাত্রা শুরু হয়েছে গতকাল ইসকনের মাধ্যমে। আপনি দেখবেন ঠিক একটা গোষ্ঠী, আলেমদের একটা গোষ্ঠী নেমে যাবে ঠিক হাসিনাকে ফেরানোর জন্য, ঠিক একইভাবে সংখ্যালঘুদের একটা গোষ্ঠী নেমে যাবে এই সরকারকে
বিভিন্নভাবে দাবি দাবা দিয়ে এই সরকারকে বিপদগ্রস্ত করার জন্য। সেজন্য এই চৈতালি বলেন অথবা সেই ইসকন বলেন, এই প্রত্যেকটা একই সূত্রে কথা, এবং এই সূত্রটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে হাসিনাকে দেশে নিয়ে এসে আবার ক্ষমতায় বসানোর জন্য একটা ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের বাস্তবায়ন করে যাচ্ছে এই চৈতালির মতো দেশদ্রোহীরা। সুতরাং তাদেরকে ছাড় দিয়ে এই সরকার 2 বছর ক্ষমতা ঠিকঠাক চালাইতে পারবে না। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা চরম হুমকির মুখে আছি, দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে আছে, এবং জুলাই হুমকির মুখে আছে, যেখানে জুলাই বিরোধী গোষ্ঠীগুলো প্রকাশ্যে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিনিয়ত বলে যাচ্ছে। ডক্টর রাকিব, আপনি বোধহয় কোনো যে একটা কথা আমি বলতে চাই, চাচ্ছেন। আমি যোগ করতে চাই, উনি আসলে আমার বক্তব্যটা মিস করছে, এখানে বলতেছিলাম সেটা ধরেন আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন আজাদ পার্টি, আমি কেন আমি বলতেছি না যে একটা গোষ্ঠী হিসাবে তাদেরকে আমি চিহ্নিত করছি, আমি বলছি যে এখানে যারা এখানে চৈতালির বক্তব্য তো উনি বলছে, আমি বলছি একটা পক্ষ তো এটা বলতেছি দেশে মূর্তি পূজা হবে না, মূর্তি পূজা, আমি বলছি দুইটাকে আমি সৌন্দর্য চোখে দেখি, আমি সেটা বলছি। এবং আমি সেটা আরেকটা জিনিস যোগ করছি সেখানে, যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য যতগুলো দরকার সবগুলো রাষ্ট্র ইন্টারনাল সিকিউরিটির মাধ্যমে ক্ষতি দেখবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে বলি, আমি ধরেন আজাদ পার্টি হঠাৎ করে আমি এর আগে কখনো দেখিনি, আমি কালকে দেখলাম, জাকপাকও দেখলাম, এলডিপিও একটা অংশ দেখলাম, এবং মিছিলে দেখলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির নেতৃত্বে উনি সামনে বসে দাঁড়িয়ে মানে একেবারে রাত্রেবেলা মশাল মিছিল করলো। তো দেখুন আসলে আপনি আজাদ পার্টি আর যেই পার্টি হোক না কেন, আপনি বাংলাদেশের তো একটা পার্টি, বাংলাদেশের একটা কোনো সংগঠন বা কিছু একটা রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন কিছু একটা, আপনি তো ধরেন এটা তো রাইট ওয়ে না যে ধরেন আপনি গিয়ে আপনি একটা বিদেশি একটা হাই কমিশনকে আপনি ঘেরাও করে ফেলবেন, এটা তো আসলে কখনো ধরেন আপনি যদি তার আমাকে শেষ করতে দেন, শুনুন, সেটা ধরেন এটা কোনো রাইট ওয়ে না, ডিপ্লোম্যাটিক রাইট ওয়ে না। ধরেন হচ্ছে আপনার তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে, প্রত্যেকটা অভিযোগ আমাদেরও আছে, আপনারও থাকতে পারে, অভিযোগগুলো আপনি রাষ্ট্রের সরকারের কাছে জানান, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানান, সরকারের কাছে চিঠি দেন, সরকারের সাথে আলাপ আলোচনা করেন, সরকারকে পরামর্শ দেন। আপনি কোনো কিছু না করে হঠাৎ করে একটা দেশের, যে কোনো দেশের হতে পারে, এটা নট অনলি যে এটা আমি ইন্ডিয়া বলতেছি তা না, বাট এটা কোনো দেশের এভাবে হাই কমিশনারকে আপনি কোনো অ্যালার্টমেন্ট ছাড়া, কোন টাইমটা, আমি টাইমিংটা দেখতে হবে। আমি আপনাকে আগেই প্রেক্ষাপটগুলো দেখালাম আর কি। আমি এখানে একটা মজার একটা কথা বলি আপনাকে, ধরেন তুরস্কের একটা বিখ্যাত ফোক কবিতা আছে, ফোক কবিতা আমি বাংলাটা আপনাকে বলি, কাছাকাছি বাংলাটা, সেটা হচ্ছে বলছে যে তুমি যখন বৃষ্টি ভালোবাসো মুখে বলছো কিন্তু তুমি ছাতা ধরছো, তুমি বলছো তুমি সূর্য ভালোবাসছো কিন্তু তুমি রোদের সময় তুমি ছায়া খুঁজছো, তুমি বাতাস ভালোবাসো কিন্তু তুমি যখন বাতাসটা আসে তুমি জানলা অফ করে দিচ্ছ। তো এখন আমি সৌন্দর্যকে দেখি, তুমি যখন আমাকে বলছো ভালোবাসো। তো সুতরাং এই যে বলতেছে যে সরকারকে উদ্ধার করার জন্য, সরকারের নিজস্ব ইন্টারনাল মেকানিজম আছে, সরকারের একটা উইংস আছে, নানা উইংস আছে। এখন আপনার এই জিনিসটাকে, এই অপতৎপরটাকে আমি সৌন্দর্যকে দেখি, এই কারণে আমি বলছি। তো এই কারণে আমি বলতেছি যে ধরেন আপনার এটা আপনি সরকারকে অ্যাড্রেস করেন, সরকারকে অ্যাকনোলেজমেন্ট করেন, কিন্তু ধরেন এটা আমরা একই কাণ্ড দেখেছিলাম, ধরেন হাদি যখন হত্যাকাণ্ড, হাদি যেদিন মারা গেল সেদিন ধরেন প্রথম আলো ডেইলি স্টারে আমরা দেখলাম মহবুল, ইন্ডিয়ান উদিচিতে বাংচুর হলো, ইন্ডিয়ান উপ হাই কমিশনের সামনে হামলা হলো। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমার কথা হচ্ছে কি এটা রাইট ওয়ে না। আপনি প্রতিবাদ জানাতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার ওয়েটা ঠিক রাখতে হবে, কারণ এই জিনিসটাকে আর একটা অংশ পুঁজি করবে। আপনি যেটা করতেছেন না, ধরেন আপনি বেড়া নিয়ে গেলেন, আপনি কিছু করলেন না, আপনি জাস্ট এটা মশাল মিছিল করলেন, এর মাঝখানে কেউ যদি একটা ককটেল ফুটাই ফেলে ওটার সামনে, তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনি দেখেন। এই কারণে আমি বলছি যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এই কারণে আমরা বলছি আপনার রাইট ওয়ে থাকেন, কিন্তু আমরা বলতেছি যে এই কারণে ধরেন এই যে চৈতালি চক্রবর্তীর অ্যাক্টিভিটি বা অন্যান্য চক্রবর্তীর অ্যাক্টিভিটি হয়তো আপনি মহৎ উদ্দেশ্যে করতেছেন, কিন্তু এই যে দিস ইজ নট রাইট ওয়ে। এই কারণে আমরা বলতেছি যে এই জিনিস, প্রত্যেকটা জিনিসকে আমি সৌন্দর্যকে দেখি। কেন সৌন্দর্যকে দেখি? আমরা বললাম যে যখন বেগম খালেদা জিয়ার সময় ঘটনা ঘটলো, এবং প্রত্যেকবারে যখন এই ঘটনাগুলো তৈরি হয় তখন এরকম দেখুন মাল মশলা মিছিল বাজারে অনেক কিছু হাজির করা। আরেকটা জিনিস আপনার যোগ করি, ধরেন আপনার এই সরকার যখন ক্ষমতা আসলো প্রথম 1 মাস কিন্তু কোনো বর্ডার কিলিং হয়নি। যখন এই সরকার পদ্মা ব্যারাজের ঘোষণা দিল তখন বর্ডার কিলিং শুরু হলো। তারপর আবার দেখেন ত্রিবেদী আসে এখানে, কিন্তু উনি বর্ডার পোষা এসে বলতেছে যে আমি যখন এখানে পায়ে হেঁটে আসলাম তখন মনে হয়নি যে দুটি দেশের বর্ডার, মনে হচ্ছে একই দেশের বর্ডার দিয়ে আমি ঢুকছি। কিন্তু একে আবার দেখেন আমাদের সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটি জেলায় সেম দিন লালমনিরহাটে সম্ভবত, আমি ভুল না করে থাকলে, সেখানে আর একটা বর্ডার কিলিং হলো। তো এই যে ডিপ্লোম্যাটিক উইংগুলা যেভাবে মেসেজগুলো দেয়, ইশারা ইঙ্গিত বহন করে, সেভাবে আপনাকে এগুলো ডিল করতে হবে। আপনি ধরেন মারে কাটি করে আপনি তার সাথে যুদ্ধ বাধা দিতে পারবেন না। এই কারণে আমরা আপনাকে বলি, ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখেন আমাদের কিছু রাজনীতিবিদ, ইভেন ডক্টর ইউনূস নিজে এটা সায় দিয়েছিল যে আমরা 7 স্টার ঘুরিয়ে দিবে, এ করবো সে করবো। এগুলা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, কোনোভাবেই পড়ে না, এবং এটা প্রতিবাদের ভাষাও হতে পারে না। আপনি আপনার চ্যানেলে কথা বলেন, এখন ধরেন শেখ হাসিনাকে আপনি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আলাপ করতে পারবেন। এখন এর কারণে ধরেন এই যে শুভেন্দু অধিকারী যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আমি যদি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলি তাহলে এই জিনিসটা উত্তপ্ত হয়ে যাবে, কারণ আমি তাকে তখন মানে পাত্তা দিয়ে ফেলবো, তাকে পাত্তা দেওয়ার কিছু নাই। তাকে পাত্তা দেওয়ার পাত্তা আমি দেই, এই কারণে ধরেন সে বলছে আমি শুভেন্দু অধিকারীর কাছে নালিশ করবো, আমি এই চাই সেই চাই। দেখেন আপনি রাম মন্দির নিয়ে কথা বলছেন, আমি এটা আরেকটু অ্যাড্রেস করি। ধরেন রাম মন্দিরের ব্যাপারটা ধরেন আমাদের যে ভৌগোলিক যে এখানকার যে সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে পূজা পার্বণ যা যা রয়েছে, ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে, সাধারণত ধরেন আমাদের এখানে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হচ্ছে মুসলিম এবং হিন্দু, এবং আমরা এটাও দেখছিলাম 5 আগস্টের পরে দেখছিলাম যে আমাদের মুসলমানরা, আলেমরা বা
পাঞ্জাবি টুপি পরা লোকজনই মন্দির পাহারা দিয়েছে, তাই না? এখন এখানে পূজাগুলো হয় কি, ধরেন লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, এখানে রামের পূজা হয় না। রামের পূজাটা অন্য মিটিং করে। রামের যে জিনিসটা, রাম কেন্দ্রিক যে রাজনীতি, সে ধর্মের রাজনীতিটা হচ্ছে কি ইসকন, বিজেপি, আরএসএস এর রাজনীতি। আমরা এটা এখানে চাই না, এটাকে অ্যাড্রেস করতে হবে একনোলজ ভাবে। এখন ধরেন আপনি সঠিক জায়গা সঠিক জিনিসটাকে একনোলজ করতে হবে। মানে ধরেন আপনি 20%কে অ্যাটেন্ড করলে আপনি এখানে কোনো অ্যাগ্রেসিভনেস অ্যাটিটিউড দেখাতে পারেন না। আমি মনে করি যে সরকার সেটাকেও অ্যাড্রেস করা উচিত, কারণ আলটিমেটলি এই দোষগুলা, এই চাপগুলা সরকারের উপর এসে পড়বে। কারণ দুই একটা ছোটখাটো সংগঠন, আমি কালকে একটা সংগঠনের ব্যানার খুলে যায় সরকারকে আমি নিজে অস্থিতিশীল বিপদে ফেলে দিতে পারি। আমি মনে করি যে সরকার এখানে অতি বাড়াবাড়ি কিছু নাই, এখানে স্লো অ্যান্ড স্টেডি হতে আপনাকে আগাতে হবে। ফাহিম ফারুকী, আপনি বলছিলেন যে রাইট ওয়ে না, যেটা ডক্টর রাকিব বলছিলেন রাইট ওয়ে না, তো আপনার কাছে কি মনে হয় আসলে রাইট ওয়েটা কি? না দেখেন, তিনি যতক্ষণ এই মশাল মিছিলের বিরোধিতা করেছেন, ঠিক ততক্ষণ যদি তিনি ইসকনের বিরোধিতা করতেন, কেন আমি তো একটু শেষ করি, ইসকনের বিরোধিতা করতেন, আমার আমি সবগুলো বিরোধিতা হতো। আমি সবগুলো বিরোধিতা করছি, সেই জায়গা থেকে শব্দটা আসে না মুখে আমার, কিন্তু আমি সবগুলো বিরোধিতা করছি। তিনি তার জায়গা থেকে আমি মনে করি দেশপ্রেমটা অত্যন্ত গভীরভাবে তিনি লালন করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনৈতিক কারণে একটা পক্ষকে প্রতিহত করার জন্য তিনি বলেছেন এটা রাইট। পক্ষ নাম আমি নেই নাই, আপনি না না শুনুন, আপনি এনসিপি নাম নিছেন, জুলের নাম কারণ নাম নেই নাই। আমি বলতে চাই যে এই ওয়াইটা কেন তৈরি হয়েছে, যখন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি প্রকাশ্যে দেখছি, সরকার তাকে গ্রেফতার করছে না, তার মানে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দরকার আছে। সেই জায়গা থেকে প্রশাসনের অনুমতি নিয়ে, ডিজিএফআই, এনএসআই এর অনুমতি নিয়ে তাদের উপস্থিতিতে সেখানে প্রোগ্রাম হয়েছে। আমি নিজে সেখানে অংশগ্রহণ করেছি এবং আমরা সেখানে যে বার্তা দিয়েছি যে এই সরকারকে টিকে থাকতে হলে এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই চৈতালি সহ যারা জড়িত এদেরকে গ্রেফতার করতে হবে। এখন একটা ব্যাপার, মূর্তি পূজা, আপনি মূর্তি পূজা করবেন আপনার যে পরিবেশ, আপনার যে ধর্মীয় উপাসনালয় সেখানে, কিন্তু আপনি যদি রামের মূর্তি বাইরে নিয়ে আসেন, অথবা আপনার মূর্তি এমন একটা জায়গায় দিচ্ছেন যেখানে অধিকাংশ মানুষ মুসলিম, তারা মুসলমান, তাহলে তাদের জন্য এটা অবশ্যই বিব্রতকর। তো এমন পরিস্থিতিতে আমি মনে করি যে মুসলমানদেরকে উস্কে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু, হয়তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, কিন্তু এই সংখ্যালঘুরা যদি সংখ্যাগরিষ্ঠদের উস্কে দেয় তাহলে তো আরো বেশি কঠিন পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গা থেকে এই মূর্তি পূজার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে যে যার ধর্ম যেটা সেটা পালন করবে, ধর্ম যার যার পালন করবে, কিন্তু সেই ধর্মকে অন্য কারো উপর চাপায়া দেওয়ার কোনো ধরনের সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এবং একটা বিষয় তিনি বললেন যে তখন তিনি অ্যাড্রেস করে এরকম বললেন যে একটা গোষ্ঠী, মানে দুইটা গোষ্ঠীকে তিনি সন্দেহ করেন যারা উস্কে দিচ্ছে। এখন গোষ্ঠীর উদ্দেশ্য কি? আপনি যেই গোষ্ঠীর কথা বলছেন আজাদ পার্টি, তারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, তারা কখনোই ওই গোষ্ঠী শব্দের আওতায় আসবে না। তাদেরকে আপনি সহযোদ্ধা বললে আমার মনে হয় সবচেয়ে বেশি শিষ্টাচারপূর্ণ হইতো। এবং গোষ্ঠী খারাপ শব্দ না, না গোষ্ঠী কাকে আপনি বলেন, আপনি কাকে আপনি বলেন যে বিএনপি গোষ্ঠী বলেন, কিন্তু আপনি বলবেন জামাত গোষ্ঠী, জামাত শিবির এক গোষ্ঠী। আমি বলছি এটা না না আপনি না, মানে এই জায়গাতে আমি বলতে চাই যে ভাষাগত যে জিনিসটা, যে আমরা অন্যদেরকে যখন আমরা প্রোটেস্ট করব তখন মানে কেন আমরা এমন শব্দ বলবো যেটা আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করবে, সেই জায়গা থেকে আমি মনে করি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। বাকি তিনি যে কথাগুলো বলেছেন সেটা বাংলাদেশের দেশপ্রেমিকদের কথা। এবং ইসকন ইস্যুতে আমরা বলেছিলাম যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তো এই সরকারের সময়ও এখনো ইসকনের যেই একজন গ্রেফতার আছে, মেবি গ্রেফতার আছে, কিন্তু এই গ্রেফতার থাকার মানে হচ্ছে যে এই সরকারও চায় না যে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মাঠে আসুক। এদিকে আজাদ পার্টির মতো দলগুলোও চায় না, তাহলে কারা চায়? সেই কারাই হচ্ছে আওয়ামী লীগ। সেই জন্যই আমি বলেছি যে আমাদেরকে অথবা জুলাইয়ের শক্তিদেরকে গোষ্ঠী বলার কোনো মানে আমরা কোনো গোষ্ঠী না, আমরা আপনাদের সহযোদ্ধা। এবং আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। আপনি দেখেন যে আজকে বক্তব্যগুলো কিভাবে আসছে। আমার শাহে আলম ভাই, তিনি সন্তানের নামে, ছেলে মেয়ের নামে, পরিবারের নামে ইতিমধ্যে 10টা প্রতিষ্ঠান করে ফেলেছেন, ইউনিয়নের নাম পর্যন্ত পরিবর্তন করেছেন। তো তিনি যখন এগুলো পরিবর্তন করলেন তখন সাংবাদিকরা এই তথ্যটাকে ফুটিয়ে তোলার জন্য তারা এটা একটা নিউজ করে দিল। তিনি দ্রুত সময়ের ভিতর সেই জাগরণ প্রতিদিন মেবি আশরাফ আলী ফারুকী এবং মেহেদীর বিরুদ্ধে মামলা করে দিলেন। তাহলে আপনি যদি গণতন্ত্রকামী সাংবাদিকদেরকে টুটি চেপে ধরেন আপনার লুটপাটকে প্রকাশ করার জন্য,
তাহলে আপনি তো বাংলাদেশের জনগণের সরকার হতে পারবেন না। এই জায়গাতে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। তবে যেটা মানে অত্যন্ত আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী বলেছেন সেই দুইটা ইউনিয়নের নাম যেন পরিবর্তন হয়, কিন্তু শুধু নাম পরিবর্তন করলে হবে না, নাম পরিবর্তন করতে হবে এবং লুটপাটকারী এই শাহে আলমকে দ্রুত সময় থেকে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করতে হবে। কারণ তারেক রহমান বলেছিলেন 6 মাসের ভিতর যদি কেউ ব্যর্থ হয় অথবা সে যদি অনৈতিক কোনো কিছু জড়িয়ে যায় তাহলে মন্ত্রিপরিষদে থাকবে না। সুতরাং তাকে এটা অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয়ত যে আমরা আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করতে চাই না, কারণ তারা আমাদেরকে গুম করেছে, খুন করেছে। সুতরাং গুম খুনের বিচারের আগে আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক শিষ্টাচার মেনটেন হবে না, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন। সুতরাং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন, গুপ্ত সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কোনো জবাব আমরা দিতে চাই না, তাদেরকে প্রতিহত করতে চাই। একটা বিষয় যে দেখেন, হামাস ইস্যুতে মানে বাংলাদেশ তো রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা প্যালেস্টাইনের পক্ষে। তো বাংলাদেশে তো তাদের রাষ্ট্রদূত নাই, ভারতে রাষ্ট্রদূত আসলো এবং তিনি বললেন যে বাংলাদেশে নাকি হামাসের অস্তিত্ব আছে। বাংলাদেশের সবাই তো হামাসকে সমর্থন দেয়। আমরা তো মনে করি আমাদের মুসলিম ভাইয়েরা যেখানে নির্যাতিত হচ্ছে সেখানে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। এবং মানবিক জায়গা থেকেও গাজায় যে গণহত্যা হয়েছে সেটার সাথে পৃথিবীর কোনো দেশ একাত্মতা জানাতে পারে না। সেই জায়গা থেকে ভারতের ষড়যন্ত্র, শুধু ভারত না, ভারত তার বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে সাথে নিয়েও এই সরকারকে প্রতিহত করতে যাচ্ছে। সেই জন্য আমরা আমাদেরকে আপনারা গোষ্ঠী বলবেন না, আমরা আপনাদের সহযোগী। আমি আপনাকে আর সুযোগ দিতে পাচ্ছি না। আমি ডক্টর রাকিবের কাছে আসতে চাচ্ছি একটু অন্য প্রসঙ্গে। রাকিব, আপনি জানেন হয়তো 23শে জুন আওয়ামী লীগের মানে পতিত যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড় ধরনের শোডাউনের একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিচ্ছে, এ ধরনের কথা কিন্তু সংবাদ মাধ্যমে আসছে। তো আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কৌশলে ফেরার কি একটা চেষ্টা করবে? আপনার কাছে কি মনে হয়? এখনো আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল, তো সেক্ষেত্রে সরকার বা প্রশাসনের আসলে কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন, রাজনীতি সংগঠন মনে করেন না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনি বলা হয় উনি বিএনপি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আফটার তারেক রহমান। তো উনি যদি বক্তব্য দিয়ে ফেলে এরপর বক্তব্য ক্লিয়ারিফিকেশনের কিছু নাই। কিন্তু আমি কিছু কথা এখানে যোগ করতে চাই। তার আগে একটা কথা যোগ করতে চাই, গোষ্ঠী শব্দ কেন আমি আনলাম। এখন ধরেন এখন আওয়ামী লীগ যেরকম আপনি তো বলছেন যে আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ অন্য কোনো না কোনো ফর্মে আসবে, কোনো না কোনো ফর্মে আসবে। দেখুন বাংলাদেশে কিন্তু হিজবুত তাহরির নিষিদ্ধ, তো হিজবুত তাহরির তো কোনো না কোনো ফর্মে আসার চেষ্টা করবে। এই কারণে আমি বলছি যে যারা প্রত্যেকটি অপতৎপরতাকে সরকারের ইন্টারনাল সিকিউরিটি হিসেবে আপনি আমার মেসেজটা এখন ধরতে পারেন নাই, এটাকে সরকার খতিয়ে দেখবে। আমি এখানে কোনো পক্ষ বিপক্ষ কারো কিছু পক্ষে নিয়ে নেই, আমি কোনো কিছু মিন করি নাই। গেল বিষয়টা। এই বিষয়টা যদি আওয়ামী লীগের বিষয়টা আমি বলি আপনাকে, ধরেন আওয়ামী লীগ শুধু 23শে জুন না, আওয়ামী লীগ আপনি দেখবেন 16 ডিসেম্বর বলেন, 15 আগস্ট বলেন, তারপর ওদেরকে 4 জানুয়ারি মানে সম্ভবত ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী, প্রত্যেকটা দিনে এখন ধরেন আওয়ামী লীগ তো 2 বছর হয়ে গেছে, প্রায় সামনের মাসে 2 বছর হয়ে যাবে। তো 2 বছর তো আসলে একটা এত বড় একটা পলিটিক্যাল মহাশক্তি, দৈত্য শক্তি, এখন দৈত্য শক্তি যদি এত বড় দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল, তাই না, এখন এরা যদি অন্তত এই দিকগুলোতে যদি ডাকডোর না পেটাতে পারে তাহলে তো নিজেদের লোকদের কাছে মুখ দেখাইতে পারে না। এই কারণে ধরেন আপনার হচ্ছে কি এই ধরনের এই দিবসগুলো আসলে ওদের টাস্কারা দেওয়া শুরু করে, এবং আশকারগুলো দেয় কারা? আশকারগুলো দেয় হচ্ছে ধরেন বাইরে থেকে, তাদের এই টাকাগুলো লুটপাট করে গিয়ে বাইরে গিয়ে যারা আসলে ভোগবিলাসে ব্যস্ত, আপনি দেখবেন ওই বিদেশি সুপার শপে যারা শপিং করতেছে, দুবাইতে বিভিন্ন রিসোর্টে বসে মদ খাচ্ছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, বড় বড় নেতা এমপি যারা আছেন যারা হ্যাঁ, তো এখন ওরা করে কি ধরেন এদের তো টাকার অভাব নাই, এখন দেশে কিছু টাকা পয়সা দেয়, দিয়া বলে যে তোমাকে সামনে কমিটি দিব, টাকা পয়সা ব্যানারে খরচ করে দেয়, এবং ব্যানারগুলো দেয় কোন সময় সকালবেলা আসে মাছ টাছ পরে আসে কোন রকম ছবিটা তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়াই ভাগে। এখন এই ধরনের একটা অপতৎপরতা করার সুযোগ করতেছে, এবং ধরেন আওয়ামী লীগ তো আসলে ন্যাচারাল প্রসেসে আর পলিটিক্সে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, না বললেই চলে, তাই না? তারপরও আমরা ভবিষ্যতের কথা জানি না, কিন্তু পলিটিক্যালি হাইপোথেটিক্যাল অ্যানালিসিস এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বলে। কারণ ধরেন সুবর্ত বলেন ইন্দোনেশিয়ার, ফার্দিনান্দ মার্কোস বলেন আপনার হচ্ছে ফিলিপাইনের, তারপর এরকম অসংখ্য নেতা আছে যারা পালিয়ে গেছে, তারা পরবর্তী রাজনীতিকে আর পুনর্বাসনের সুযোগ পায়নি। তো সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগ এগুলোতে হাকডাক দিবে, কিন্তু ব্যাপারটা ধরেন আওয়ামী লীগের প্রশ্নে আমি মনে করি যে আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের সবাই এক, জুলাই বলেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই এক। ইভেন ধরেন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমর্থক, হয়তো সে কোনো বেনিফিশিয়ারি না, সেও মনে করে যে আওয়ামী লীগের একটা শুদ্ধিকরণ দরকার, বা আওয়ামী লীগের আরো 20 বছর ক্ষমতা আসার দরকার না। মানে এরকম আমাদের আছে না, আছে এরকম অনেকে আছে, আমাদের সাথে এরকম অনেকে কথা হয় না, যারা শুধু আওয়ামী লীগের ভোট দেয়, ধরেন হয়তো মুজিবকে ভালোবাসে, হ্যাঁ, এই ধরনের লোকজন কিন্তু বলে যে ভাই 20 বছর ক্ষমতা আসার দরকার নেই, পার্টি যা যা করছে, তাই না? তো এই ক্ষেত্রে আমি মনে করি ধরেন আওয়ামী লীগের বিষয়ে সরকার
তার নিজস্ব বাহিনী দিয়ে বা নিজস্ব পলিসি দিয়ে সরকার এগুলো ডিল করবে, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করবো। কিন্তু এটাও ধরেন ভাই সরকার ডিল করবে, কিন্তু সরকার তো মানে আমরা দেখতে পাই থানাকে টাকা দেওয়া হচ্ছে 20 লক্ষ টাকা যেন আওয়ামী লীগ মিছিল করতে পারে, সেটাকে কিভাবে ডিল করবে সরকার? ভাই এটা তো আপনি যদি স্পেসিফিক মানে কোনো অভিযোগ থাকে প্রমাণ সহ এভিডেন্স সরকার আপনি তাহলে অভিযোগটা জানান। কিন্তু এটা তো ধরেন এই যে মামলা বাণিজ্যের কথা বলতেছেন আপনি, মামলা বাণিজ্যের ক্ষেত্রে শুধুমাত্র ধরেন সরকারি লোক মানে বিএনপি কে আপনি মিন করতেছেন, শুধু বিএনপি না, এখানে জামাত এনসিপি সবাই এখানে জড়িত। জামাত সরকারে না থেকে কিভাবে মামলা বাণিজ্য করবে একটু যদি বলতেন। ভাই গত 1.5 বছরে তো সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করছে জামাত, তাই না? তারপরে আপনি ধরেন এই জামাত কিভাবে বাণিজ্য করবে, মানে ধরেন আমাদের লোকাল পলিটিক্সে তো সেন্ট্রাল পলিটিক্সের চেয়ে ডিফারেন্ট। আমাদের লোকাল পলিটিক্সে ধরেন অনেক জায়গায় ছোট করে আমাদের সাথে সময় নেই। আচ্ছা আমি ছোট করে শেষ করি। ধরেন এরকম অনেক জায়গায় ধরেন আওয়ামী লীগের ধরেন এবার যে ভোট বাক্স হয়েছে, যারা আওয়ামী লীগের ধরেন টোটাল আওয়ামী লীগের তো 20-30% মানুষ ভোট দিছে, আওয়ামী লীগ যারা ভোট দিত। এই 20-30% ভোট ব্যাংক তো ধরেন কিছু বিএনপিতে গেছে, কিছু জামাতে গেছে, বিভিন্ন জায়গায় ভোট ভাগ হয়েছে না। তো এই ভোট টানার জন্য তো আপনি অনেকভাবে করছেন। আর লোকাল পলিটিক্স তো অন্য হিসাব। লোকাল পলিটিক্স হচ্ছে ধরেন সে মানে এভাবে তাকে প্যাট্রোনাইজ করা হয়, দেখেন আমি ক্ষমতা আসলে তোমাকে ব্যবসা করার সুযোগ দিব, তুমি মামলা খাবা না। এই ধরনের কালচার তো বাংলাদেশে নতুন না। এখন আপনি একটা ঢালাভাবে কারোর দিকে আঙ্গুল তুলতে পারেন না, যে এই ধরনের কালচার নতুন না, এবং আমরা আশা করব এই ধরনের কালচারগুলো ইমপ্রুভ হোক এবং আমরা এগুলো থেকে বেরিয়ে আসি। দর্শক, সংলাপ প্রতিদিন আজ এই পর্যন্তই ছিল। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।